রাত গভীর হচ্ছে ঢাকার বুকে। জুলাই আগস্টের সেই রক্তস্নাত দিনগুলোর পর এই শহর এখন এক অদ্ভুত শান্তিতে শ্বাস নিচ্ছে। কিন্তু আজ রাতে ঢাকার প্রতিটি ড্রয়িং রুমে, চায়ের দোকানে আর স্মার্টফোনের স্ক্রিনে চোখ আটকে আছে হাজার মাইল দূরের একটি শহরের দিকে। শহরটির নাম নয়াদিল্লি। যে সাউথ ব্লক গত 15 বছর ধরে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছে, যে সাউথ ব্লক একটি রক্ত পিপাসা স্বৈরাচারকে অন্ধের মতো সমর্থন দিয়ে দেশের মানুষের বুকের ওপর জগদ্দল পাথর হয়ে চেপে বসেছিল, আজ সেই সাউথ ব্লকের নিজের ঘরেই দাউ দাউ করে জ্বলছে আগুন। ঢাকার মানুষ আজ অবাক বিষয় দেখছে প্রকৃতির বিচার কতটা নিখুঁত এবং মহাজাগতিক হতে পারে। যে মোদী সরকার একদিন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাস বলে আখ্যা দিয়ে স্বৈরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, আজ তাদের নিজেদের রাজপথেই আছড়ে পড়েছে সেই একই ছাত্র জনতার সাইক্লোন। ভারতের রাজপথে আজ কোনো প্রথাগত রাজনৈতিক দল নেই। সেখানে নেমেছে লাখ লাখ তরুণ জেনজি প্রজন্ম, যারা নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। তারা ভারতের বেকারত্ব, পরীক্ষার দুর্নীতি আর ফ্যাসিবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। আর এই তরুণদের রুখতে নরেন্দ্র মোদী যা যা করছেন তা দেখে বাংলাদেশের মানুষ আক্ষরিক অর্থেই হাসছে। কারণ মোদী আজ ঠিক সেই ভুলগুলোই করছেন যা তার পরম মিত্র শেখ হাসিনা কয়েক মাস আগে ঢাকার রাজপথে করেছিলেন। স্বৈরাচারীদের মনস্তত্ত্ব এবং পতনের ব্যাকরণ পৃথিবীর সব জায়গায় একই রকম হয়। ফিরে যাই 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। ঢাকার রাজপথে যখন ছাত্ররা একটি ন্যায্য দাবি নিয়ে নেমেছিল, তখন তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা কি করেছিলেন? তিনি প্রথমে ছাত্রদের দাবিকে তাচ্ছিল্য করেছিলেন, তারপর তাদের রাজাকার বলে ট্যাগ দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলেছিলেন। এরপর তিনি লেলিয়ে দিয়েছিলেন তার পেটুয়া পুলিশ বাহিনী আর ছাত্রলীগকে। যখন তাতেও কাজ হলো না, তখন তিনি পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাকে বলা হয়েছিল ইন্টারনেট শাটডাউন। তিনি ভেবেছিলেন ইন্টারনেট বন্ধ করে দিলে, ফেসবুক ইউটিউব বন্ধ করে দিলে, অন্ধকারের ভেতর লাশ গুম করে ফেললে কেউ কিছু জানবে না। আজ ভারতে মোদী সরকার ঠিক কি করছে? ঢাকার মানুষ টিভিতে দেখছে, ককরোচ জনতা পার্টির তরুণরা যখন রাজপথে নামলো, তখন মোদী সরকারও ঠিক একই ভুলগুলো সিরিয়ালি করতে শুরু করলো। প্রথম ধাপে মোদী আর অমিত শাহের আইটি সেল এই তরুণদের পাকিস্তানের দালাল, সোর্স ফান্ডেড এবং দেশদ্রোহী বলে ট্যাগ দিল, ঠিক যেমন শেখ হাসিনা ছাত্রদের রাজাকার বলেছিলেন। দ্বিতীয় ধাপে পুলিশ এবং আরএসএস এর সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দেওয়া হলো এই নিরস্ত্র তরুণদের ওপর। লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং রাবার বুলেটে রক্তাক্ত হলো দিল্লির যন্তর মন্তর। এবং তৃতীয় ধাপে, যেটি স্বৈরাচারীদের সবচেয়ে প্রিয় এবং শেষ অস্ত্র, ইন্টারনেট শাটডাউন। রয়টার্স ব্রেকিং নিউজ দিচ্ছে, যন্তর মন্তরের আশেপাশে সমস্ত মোবাইল টাওয়ার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউট। মোদী সরকারও ভাবছে বিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দিলে রাতের অন্ধকারে তারা এই আরশোলাদের পিষে মারতে পারবে। কি অদ্ভুত এক মিল! মোদী এবং হাসিনা যেন একই গুরুর কাছে রাজনীতি শিখেছেন। দুজনের পতনের চিত্রনাট্য যেন একই টাইপরাইটারেই লেখা হচ্ছে। স্বৈরাচারীরা একটা জিনিস কখনোই বুঝতে পারে না, বন্দুকের নল দিয়ে কখনো একটি জাগ্রত প্রজন্মকে দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনা যখন আবু সাইদের বুকে সরাসরি গুলি চালিয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন বাকি ছাত্ররা ভয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি আবু সাইদের ওই দুই হাত প্রসারিত করে দেওয়ার দৃশ্যটি পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে এক সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছিল। আজ ভারতের মাটিতেও ঠিক একই রকম দৃশ্য মঞ্চস্থ হচ্ছে। ককরোচ জনতা পার্টির তরুণরা পুলিশের বুলেটের সামনে থেকে পালাচ্ছে না। তারা আরশোলা নামটা এমনি এমনি নেয়নি। তারা বোঝাতে চাইছে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা যেমন আরশোলাকে মারতে পারে না, তেমনি মোদির কোনো কালা কানুন বা পুলিশি জুলুম এই জেনজি প্রজন্মকে দমাতে পারবে না। দিল্লি রাস্তায় যখন পুলিশ প্যালেট গান বা ছড়রা গুলি ছুড়ছে, যখন 19 বছরের একটি তরুণ ছেলের চোখ চিরতরে অন্ধ করে দেওয়া হচ্ছে, তখন এই তরুণরা নিজেদের স্মার্টফোনের ক্যামেরা অন করে সারা বিশ্বকে দেখাচ্ছে মোদী সরকারের আসল চেহারা। হাসিনার পুলিশ যেমন ওয়্যারলেসে বলেছিল, স্যার একটা গেলে আরেকটা আসে, যায় না। আজ দিল্লির পুলিশও হয়তো তাদের কন্ট্রোল রুমে ঠিক একই বার্তা পাঠাচ্ছে, স্যার এই আরশোলাদের তো মারা যাচ্ছে না, এরা তো ভয় পায় না। গত কয়েক সপ্তাহ ধরে যে আন্দোলনটি অত্যন্ত মসৃণ এবং শান্তিপূর্ণভাবে চলছিল, হঠাৎ করেই সেখানে ঘন ঘন সংঘর্ষের খবর পাওয়া যেতে শুরু করলো। যন্তর মন্তরে বিক্ষুব্ধ জনতার ভিড় হয়তো এই গুন্ডাদের 2 মিনিটেই সোজা করে দিলে পারত, কিন্তু সরকারের এজেন্ডা বা ব্লুপ্রিন্ট তো ঠিক এটাই। সরকার চায় ওখানে গিয়ে মারামারি করো, বিশৃঙ্খলা তৈরি করো, গালিগালাজ করো, আর পুরো দেশের মানুষকে টিভির পর্দায় দেখাও যে ককরোচ জনতা পার্টির সেই গান্ধীবাদী অহিংস আন্দোলন কিভাবে একটি সহিংস দাঙ্গায় পরিণত হয়েছে। তারা প্রমাণ করতে চায় এই তরুণরা দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি। বাংলাদেশের মানুষ এই নাটক খুব ভালো করেই চেনে।
ঢাকায় আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে কিভাবে মেট্রো স্টেশনে আগুন দেওয়া হয়েছিল তা এদেশের মানুষ ভোলেনি। দিল্লিতেও ২০ তারিখ সকালে ঠিক কি ঘটেছিল? কঠোর নিরাপত্তা বেষ্টিত যন্তর মন্তরে হঠাৎ করেই একটি পাথর ভর্তি ট্রাক আবিষ্কৃত হলো, ঠিক সেই ধরনের পাথর যা দাঙ্গাবাজরা ব্যবহার করে। সাথে সাথে গদি মিডিয়া চিৎকার শুরু করে দিল, এই পাথর ককরোচ জনতা পার্টি এনেছে পুলিশের উপর হামলার জন্য। কিন্তু লজিকের গিলোটিন এখানে ধপাস করে নেমে আসে। যন্তর মন্তর হলো দিল্লির সবচেয়ে হাই সিকিউরিটি জোন। সেখানে এত সিসিটিভি ক্যামেরা, এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, হাজারো পুলিশের চেকপোস্ট, এত সব পার হয়ে একটি পাথর ভর্তি ট্রাক সেখানে ঢুকলো কিভাবে? দিল্লি পুলিশ আজ পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এর ঠিক ৩ দিন পর ২৩ তারিখ রাত ২টোয় দিল্লি পুলিশ নিজেই একটি দুমড়ে মুচড়ে যাওয়া ভাঙা গাড়ি এনে যন্তর মন্তরে ফেলে রেখে যায়। ককরোচ জনতা পার্টির দাবি, এই গাড়িটি ইচ্ছাকৃতভাবে সেখানে রাখা হয়েছে যাতে পরদিন সকালে ছাত্রদের উপর ভাঙচুর এবং পাথর ছোড়ার মিথ্যা অভিযোগ চাপানো যায়। ২৩ তারিখ সকালে যন্তর মন্তরের আশেপাশের ১৬টি বন্ধ মেট্রো স্টেশনের সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হলো। রাজধানীর ১৭টি মেট্রো স্টেশন বন্ধ, খোদ সুপ্রিম কোর্টের পাশের স্টেশনটিও বন্ধ করে দেওয়া হলো। এর মানে কি? এর মানে হলো ফিল্ডিং সাজানো হয়ে গেছে। সরকার খুব ঠান্ডা মাথায় হিসাব করছে, আজ হোক বা কাল এই বারোদে আগুন জ্বলবেই, আজ হোক বা কাল এই আন্দোলনের ন্যারেটিভ বা বয়ান পরিবর্তন হবেই। ছাত্ররা একসময় ক্লান্ত হবে, আর ঠিক তখনই আইন শৃঙ্খলা অবনতির ধোঁয়া তুলে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স দিয়ে যন্তর মন্তর আক্ষরিক অর্থেই খালি করে দেওয়া হবে। সত্যি বলতে কি, যন্তর মন্তর থেকে ছাত্রদের হটিয়ে দেওয়া পুলিশের জন্য মাত্র ৫ মিনিটের কাজ। তারা এটা অনেক আগেই করতে পারত। কিন্তু সরকারের একটা বড় সমস্যা আছে। মোদী সরকার নিজেদের মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাতা বলে দাবি করতে খুব ভালোবাসে। আন্তর্জাতিক বিশ্বে তাদের এই মেকি গণতন্ত্রের মুখোশটি তার খুব প্রিয়। সরকার গুলি চালিয়ে বা লাঠিপেটা করে আন্দোলন দমন করলে সেই মুখোশ খুলে পড়বে। তাই আন্দোলনকে সরাসরি পিষ্ট করা যাবে না, বরং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গড়ে ওঠায় ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ডিসক্রেডিট বা কলঙ্কিত করতে হবে। এই ড্যামেজ কন্ট্রোল করতে স্বয়ং নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠন করব। এই কোর্টের মাধ্যমে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের চরম শাস্তি দেওয়া হবে। সরকার আরও বলেছে, তারা ককরোচ জনতা পার্টির সাথে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ এই ফাঁদ খুব ভালো করেই চেনে। যখন গুলি আর লাঠিচার্জ কাজ করে না, তখন স্বৈরাচারীরা আলোচনার মূলা ছোলায়। মোদির এই ফাঁপা প্রতিশ্রুতির সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল ঠিক সেই দিন যেদিন তিনি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বললেন। ঠিক সেই দিনটিতেই ২০২৪ সালের নিট প্রশ্ন ফাঁসের মাস্টার মাইন্ড বা মূল হোতা সঞ্জীব মুখিয়া আদালত থেকে জামিন পেয়ে গেল। কেন সে জামিন পেল? কারণ ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে একটি প্রপার চার্জশিট বা অভিযোগপত্র পর্যন্ত তৈরি করতে পারেনি। যে সরকার মূল হোতাকে চার্জশিট দিতে পারে না, তাদের ফাস্ট ট্র্যাক কোর্টের জুমলা বা বাউতাবাজিকে কে বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষ যেমন তাদের দালাল মিডিয়াগুলোকে বয়কট করেছিল, আজ ভারতের জেনজি প্রজন্মও সেই একই কাজ করছে। গত ১ দশক ধরে এই গদি মিডিয়া ছিল মোদী সরকারের সবচেয়ে বড় ঢাল। তারা দিনরাত স্টুডিওতে বসে সরকারের বন্দনা করত। কিন্তু আজ এই গদি মিডিয়া আক্ষরিক অর্থে পুরো দেশের মানুষের কাছে কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে। তাদের রিপোর্টাররা যখন বোম হাতে যন্তর মন্তরে লাইভ কভার করতে যায়, তখন তরুণরা হাসি মুখেই সাংবাদিকদের ট্রল করে, ব্যঙ্গ করে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সুপ্রিয়া শ্রীনাথে স্পষ্ট লিখেছেন, গত 10 বছরে ১৫২ বার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বাদ দিন, স্লো ট্র্যাকে আজ পর্যন্ত কতজনের সাজা হয়েছে? 0। আর মন্ত্রীদের কথা বলছেন, কেউ কি পদত্যাগ করেছে? তাই মোদিজি এই ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। দেশের তরুণরা বোকা নয়। রাহুল গান্ধীও অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রী মোদী দেশের ভবিষ্যৎকে ধ্বংস করেছেন। ককরোচ জনতা পার্টি আগামী ২৪ জুলাই দেশব্যাপী সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং আসাম থেকে নতুন নতুন ব্যাচ বা দলের পর দল এসে যোগ দিচ্ছে যন্তর মন্তরে। তাদের সাথে আছে বিশাল বিশাল ব্যাগ। তাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, তারা সেখানে ক্যাম্প করবে, তাঁবু গাড়বে এবং কোনোভাবেই সেখান থেকে এক চুলও নড়বে না। ঢাকার মানুষ আজ টিভিতে দেখছে কিভাবে একটি পরাশক্তির অহংকার তাদের নিজেদেরই রাজপথে ধুলো হয়ে মিশে যাচ্ছে। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াররুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন, পুলিশ দিয়ে টিয়ার গ্যাস দিয়ে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না, তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার অন হয়ে গেছে।
একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা যখন ঢাকা এবং দিল্লির এই চলমান আন্দোলনকে আতশ কাচের নিচে ফেলছেন, তখন তারা অন্তত 11টি অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। ইন্টারনেট শাটডাউন, পুলিশের গুলি, দালাল মিডিয়া বয়কট, বিরোধী দলের সমর্থন, সবকিছু মিলে গেছে। এখন শুধু বাকি আছে 12 নম্বর পয়েন্টটি। 12 নম্বর পয়েন্টটি কি ছিল বাংলাদেশের ক্ষেত্রে? 12 নম্বর পয়েন্টটি ছিল একটি চূড়ান্ত আলটিমেটাম এবং এক পরাক্রমশালী স্বৈরাচারের মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পলায়ন। আজ ভারতেও সেই 11 নম্বর পয়েন্টটি রানিং বা চলমান। যদি মোদী সরকার এবং বিজেপি এই পরিস্থিতি ঠিকমতো সামলাতে না পারে, যদি তারা জেদের বশে আরো বেশি তরুণদের রক্ত ছড়ায়, তবে খুব শিগগিরই ভারতের রাজপথ থেকে একটি মাত্র দাবি উঠবে, মোদি গদি ছাড়ো। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। আমরা এখন শুধু অপেক্ষা করছি সেই চরম মুহূর্তটির জন্য। মোদী সরকার কি পারবে এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে?